কেউ কেউ বলেন যে 3 মাস কোনো সময় না, এটা মধুচন্দ্রিমা কিংবা একটু সুযোগ দিতেই হবে। সেখানে অনেকগুলো প্রশ্ন আসে আমার কাছে ব্যক্তিগতভাবে। এই সরকার আসার ইমিডিয়েট আগে ছিল ইউনূস সরকার, যাকে এনজিও সরকার বলা হইতো, সুদখোর বলা হইতো, নানান উপমা। এবং সেটা যে একেবারে চলমান ছিল না তাও কিন্তু না। এটার কারণ হচ্ছে এই যে আমরা ফ্রম ডে ওয়ান, ইউনূস সাহেব 8 তারিখে ওত নিলেন, আমি 11 বা 12 তারিখ থেকে দেখছি আনসারের আন্দোলন, দেখেছি গ্রামের ডাক্তারের আন্দোলন, গ্রাম্য চিকিৎসকের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, ট্যাক্সেশনের আন্দোলন, এইভাবে মোটামুটি 150-200 আন্দোলন হয়েছে 18 মাসে। কোনো সরকার, কোনো দল, কোনো রাজনৈতিক দল বলে নাই যে দেখো উনি একজন অনির্বাচিত সরকার, বাট জনসমর্থিত টু সাম এক্সটেন্ট, ওনার এটা কোনো কাজ না, এগুলো ওনার কাজ না, ওনার সময় তো তোমাদের এই দাবিগুলো তৈরি হয় নাই, দাবিগুলো পিছনের সরকারের। একটা বার কোনো রাজনৈতিক দল বলে না, ইনক্লুডিং রিপন ভাইদের দল সহ। আমি একটু কারেকশন বলি একেবারে কয়েক সেকেন্ডে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি তো পার্টির ভাইস চেয়ারম্যান, আমি তো দায়িত্ব ছাড়া লোক না। অন বিহাফ অফ মাই পার্টি আই টকড অ্যাবাউট সেভারাল টাইমস, আমি বলেছি, ঠিক আছে, বহুবার আমি বলেছি ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, রাইট। এবং তাদেরকেও বলেছি হোয়াই ইউ আর লিসেনিং ইট, আপনি শুনছেন কেন, আপনি বলে দেন না কেন, ইট ইজ নট আওয়ার ডিউটি। ইয়েস, এটার কারণ হচ্ছে যে রিপন ভাইটা বলছে বলি, রিপন ভাইয়ের অনেক যে জায়গায় থাকার কথা ছিল সেখানে নাই, ওইটা বলছে বইলে। কারণ এটা তো ইনডোর গেম, আউটডোর গেম না। আউটডোরে তো আসবে রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কথাটা বলছি, আমি পাবলিকলি বলেছি, কথাটা বলছি দৌড় ধরার জন্য না, তাকে আমরা কোঅপারেট করিনি। পক্ষান্তরে যদি আমি আজকের সরকার প্রধানমন্ত্রীর কাছে আসি, এই প্রধানমন্ত্রী কিন্তু অযোগ্য প্রধানমন্ত্রী নন। উনি যখন আসছেন ওনাকে সারা দেশ রিসিভ করছে একটা প্রত্যাশা নিয়ে। তারপর উনি কার সন্তান? জিয়াউর রহমান সাহেবের সন্তান। একদিকে আর্মি অফিসারের ছেলে, আবার রাষ্ট্রপতির ছেলে। তখনও তো সে ছোট ছিল, কিন্তু বলে না কাটার মাথা চুকা হয়ে গিয়ে ওঠে, তো সেই ছেলে। তারপরে বেগম খালেদা জিয়া 10টা বছর দায়িত্ব পালন করছেন 3 প্রধানমন্ত্রী হিসাবে, সেটা কিন্তু সে নিজে অবজার্ভ করছে। সো রাজনৈতিকভাবে বেড়ে ওঠা তার 17 বছর দেশের বাইরে থেকে উনি কিন্তু এই তার দলকে নিয়ন্ত্রণে রাখছে। তারা বলছেন আমি তো এই রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু প্রশ্ন আমার ওইখানেই, তাহলে উনি একজন পরিপক্ক রাজনীতিবিদ, তাহলে ফ্রম ডে ওয়ান ওনার তো মাপ নাই। ফ্রম ডে ওয়ান উনি রাষ্ট্র পরিচালনা করবেন, আবার কিসের 3 মাস? আপনি তো এটা বলা জাস্টিফাইড না। ইউনূস সাহেব আনারি লোকরে আমরা দেই নাই, আপনি তো পরিপক্ক রাজনীতিবিদ, আপনাকে কনসিডার করা হবে না? 2, আপনি আসেন পার্লামেন্টে আমরা প্রথম অধিবেশনে কি দেখলাম? আমি তাদের কাছে দাবি জানাচ্ছি রিপন ভাইয়ের মাধ্যমে, আপনাদেরকে বলতে হবে যে জনগণ আপনাদেরকে ভোট দিছিল কেন? জনগণ কি আপনাদেরকে ভোট দিছিল পার্লামেন্টে গিয়া রাজাকারের সাথে থাকবো না, মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, গুপ্ত সুপ্ত এই আলাপ করার জন্যে, অথবা লুপ্ত এই আলাপ করার জন্য আপনাদেরকে দিছিল? আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, এই জন্য আপনাকে ভোট দেয় নাই। যে কারণে আপনাকে ভোট দিছে সেগুলো সব পার্লামেন্টে বলে ডিনাই করছেন। আপনি পালন করবেন না সেটা ভিন্ন কথা, সেখানে আপনি যে কথাগুলো বলছেন, বাহানা করতো নির্বাচন না দেওয়ার, যদি আমরা জুলাই সনদে স্বাক্ষর না করি। আরে ভাই, এটা বিশ্ব দেখতেছে, আপনি পার্লামেন্টে বসে বলছেন। 2, আসেন, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, অর্থাৎ আপনি এগুলা মানেননি। জনাব ওয়াকারুজ্জামান বলছিলেন বুকে পাথর দিয়ে ইউনূস সাহেবের মেনে নিছি, একইভাবে বুকে পাথর দিয়ে বোধহয় এগুলো মেনে নিছেন। বাট একটা আমি কথা বলি, একটা হাদিস আছে, সেটা হলো হুএভার টেকস এ লোন with the intention of not returning it, he is a thief. আর আইনে একটা কথা আছে, কেউ যদি বাড়ি দখল করার উদ্দেশ্যে ভাড়া নিয়ে থাকে, ইন্টেনশনটা লুকিয়ে রেখে ভাড়া নেয়, ভাড়াটি হিসেবে ঢোকার পর যদি আর দখলের দায়িত্ব তা না ছাড়ে বাড়ি, তখন বোঝা যাবে সে দখল করার জন্য আসছে। তাহলে আপনারা তো সেদিন রাজি হয়েছেন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র দখল করার জন্যে, দেশকে ভালোবেসে নয়। কেন বলছি কথাটা? ইতিমধ্যে আমেরিকার চুক্তি নিয়ে কথা উঠছে, যে এই চুক্তি আমি জানি না, তখন বলছিল গোপন, এখন কিন্তু আছে ওপেন। এই চুক্তি নাকি দেশের দাসত্বের জন্য করা হয়েছে, 50 বছর পিছাই দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি এটা লম্বা ব্যাখ্যা দিতে পারবো না, বাট আমি মনে করি এই চুক্তিতে এমন ক্ষতিকারক কিছু হয়নি, কেননা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। যেহেতু সরকার বলেনি, সেহেতু আমি বলবো যে নিশ্চয়ই চুক্তি ভালো, আর নয়তো সরকার কোনো কারণে ভীত।
নতুবা এটা যদি দেশ বিরোধী চুক্তি হয়ে থাকে, বলা হয়েছে যে খলিল সাহেবরা বলছেন, মানে সরকার মানে খলিল সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে জামাত বিএনপির সম্মতি নিয়ে এই চুক্তিটা করা হয়েছে, তাহলে সেদিন সেটাও মেনে নিয়েছিলেন নির্বাচনের জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার দেশে গোলামির চুক্তিতে যাচ্ছে আর আপনি নির্বাচন চিন্তা করতেছেন, তার মানে হচ্ছে কয় না যে জন্ম মৃত্যু বিয়ে, কারো বাসায় ডেড বডি বেরোচ্ছে আর কারো বাসায় আপনি নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকছেন, বিষয়টা এইরকম। আপনারা তখন কেন চ্যালেঞ্জ করেননি এটা একটা গোলামি চুক্তি হচ্ছে, আপনি ইউনূস সাহেব গেট লস্ট, নির্বাচন না হোক কিন্তু এই চুক্তি করতে দিব না। বাট না, আপনারা মেনে নিছেন। কেন বলছি কথাটা? বলা হয়েছে সরকার ক্ষমতা আসলে আর মব হবে না, মব এখনও চলমান। এখন আপনি আসেন, পত্রিকা খুললে আপনি নিউজ আসে, প্রত্যেকটা পত্রিকা অফিস থেকে কিছু নিউজ ফেলে দেয়, সেগুলোও কিন্তু নিউজ। তাহলে আপনি ছাপছেন কোনটা, ফেলে দিচ্ছেন কোনটা? আসেন বিচার বিভাগ, স্বাধীনতাটাকে খর্ব করে দিলেন, বিচার বিভাগ আলাদা করাটাকে খর্ব করে দিলেন। আমরা আদালতে যাই, আদালতে গিয়ে বিচারক বসে আছেন, বিচার করছেন, পৃথিবীর যে কেউ দেখবে ফ্যান্টাস্টিক একটা কোর্ট চলতেছে, কিন্তু ওই বিচারটা তারা করেন, যেই বিচারটা তার গোচরে আসে, যেটা গোচরে আসে না সেটা কি? সেগুলো অপরাধ নয়? প্রতি 1000 বা 500 ঘটনার মধ্যে 2টা ঘটনাতে কোর্টে যায়, বাকিগুলো যায় না। তাহলে আপনি আমাকে বলেন, একটা কোর্ট কিন্তু এই ব্রিটিশ লোক কিন্তু এখানে কোর্ট চালাচ্ছে না, বাংলাদেশের লোক কোর্ট। কালকে যদি রিপন ভাইয়ের আমি বিচারপতি বানায় দেই, উনি কিন্তু যখন একটা বিচার করতে যাবে পুরা দেশটাকে মাথায় রেখে করবে। এই যে রাখেন বলছি, এই যে বিচার করতেছেন, বিচারকরা কি জানেন না যে ওনারা যখন রাস্তা দিয়ে বেরোন, ওনারা যখন পত্রিকা পড়েন, ওনারা দেখেন কত ঘটনা কোথায়, সোশ্যাল মিডিয়ায় যখন দেখেন এখানে মব হচ্ছে, ওখানে মব হচ্ছে, এগুলো সবসময় রাজনৈতিক দলের ছত্রছায়া হয়। আজকে বিচার বিভাগটা স্বাধীন করা হইতো, তাহলে বিচারকরা পারত প্রয়োজনে পার্টির চেয়ারম্যানরা একটা সুমোটো রুল দিতে, যেগুলো রাজনৈতিক দল করে, আপনার কর্মীরা আপনি কন্ট্রোল করেন। এই জন্য বিচার বিভাগটা আপনি স্বাধীনতা দিলেন না, নির্বাহী বিভাগ অধীনে নিয়ে গেলেন, এবং কি করলেন আপনি? প্রমাণ করতে চাইলেন, বুঝাইতে চাইলেন। আমি রাস্তা দিয়ে যখন নির্বাহী বিভাগের মন্ত্রী হাঁটবে বিচার বিভাগের এলাকা দিয়ে, জজ সাহেব ভাববে উনি আমার নিয়োগকর্তা। এই দিলেন আপনি, যেখানে আপনারা বলেছিলেন আপনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কারের কথা বলা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, আপনি স্বাধীনতা খর্ব আমাকে এই দিলেন। আমি কিছুই দেখতেছি না, জাস্ট পুরনো যে অবস্থায় ছিলাম আমরা সেইগুলার রিপিটেশনে যাচ্ছি, এবং সেগুলো এখন পর্যন্ত চলমান। সংস্কারের নামে 2 বছর পার হয়ে গেছে, এই মেয়াদ সহ 2 বছরের বেশি, এখন পর্যন্ত কিচ্ছু সংস্কার আমি এই উত্তরগুলো অবশ্যই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছ থেকে নেব, তবে তার আগে একজন দর্শক আছেন ফোনে, আমি তার প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি রিপন ভাইয়ের কাছে আবার প্রশ্ন করতেছিলাম। জি, তার কাছে আবার একটা প্রশ্ন হলো কি, যে এই যে হামে অনেক শিশু মারা গেল, 400-র মতো শিশু মারা গেল এর সরকারের টাইমে, এর সরকারের এটা ভুল না অপরাধ? এবং এই ভুলকে অপরাধকে কিছু মানুষ, কিছু রাজনীতিবিদ দেখতেছি তারা সমর্থন করতেছে এই সরকারকে। তারা কি এর সরকারের পক্ষে না দেশের জনগণের পক্ষে? আমি এটা তাকে জানতে চাচ্ছিলাম আর কি। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন এই প্রশ্নের উত্তরটি নেব, এবং অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি কিছু কথা বলেছেন, সেগুলোর উত্তর নিশ্চয়ই আপনি একটু দিতে চাবেন ছোট করে যদি, এবং তার সাথে যদি আমি একটু যুক্ত করি, সেটা হলো যে আজকে হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে, নাহিদ ইসলাম বলেছেন। এই সংকটের দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে, তিনি এটি বলেছেন। আসলে দায়টি কার? ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল কালচার, যেটা আপনি যেটা বললেন, আপনার সম্মানিত দর্শক যেটা বলেছেন, এমনকি আমার সমালোচক, আমার পছন্দের অনেক মানুষ, তিনি জনাব রাজ্জাকি, তিনি অনেকগুলো কথা বলছেন, আমি ওগুলো উত্তর দেবো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমি মোটামুটি পড়ার চেষ্টা করি, মানে দেশের এবং দেশের বাইরের পত্রপত্রিকা। মার্কিন যুক্তরাষ্ট্র আপনি এখন ইচ্ছা করলে আপনি মানে গুগলে গেলেই দেখতে পাবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ কিন্তু ওখানে যে ওদের মতো একটা উন্নত দেশ, তাদের স্বাস্থ্য বাজেট এত বেশি, তাদের এত চমৎকার স্বাস্থ্য ব্যবস্থাপনা, এবং জনস্বাস্থ্যে তো তারা দারুণ মানে কি বলে তৎপর এবং খুবই যোগ্য। তো সেই দেশের কোনো নাগরিক কিন্তু প্রশ্ন তোলেনি যেটার জন্য ট্রাম্প
দায়ী বা ট্রাম্পের গভর্নমেন্ট দায়ী, নোবডি অ্যাকিউজিং দেম, কেউ কিন্তু অ্যাকিউজ করেনি ট্রাম্পকে বা ট্রাম্পের সরকারকে। মানে পৃথিবী থেকে হাম প্রায় চলে গিয়েছিল। এটা তো গবেষণার বিষয়টা, গবেষণা করতে সব নিরন্তর গবেষণার মধ্যে থাকতে হয়। যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা নিরন্তর গবেষণার মধ্যে থাকেন, কোন রোগটা চলে গেল, কোন রোগটা আবার ফেরত আসতে পারে, কোন সিমটমের জন্য হাম বা হামের উপসর্গ, এই যে উপসর্গ তখন তো নিশ্চিত হলো যে এটা হামের উপসর্গ। আচ্ছা, হাম তো চলেই গিয়েছিল, অলমোস্ট চলে গিয়েছিল সারা পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্র আবার এটা ফেরত এসেছে, মাইন্ড ইট। যাদের বিলিয়ন বিলিয়ন ডলার যারা স্পেন্ড করে মানে হেলথ সেক্টরে, হেলথ ম্যানেজমেন্টে, ট্রিটমেন্টে, সেই দেশেও হামটা ফিরে এসেছে। আমি একেবারে একটা অত্যন্ত বড় একটি রাজ্য ক্যালিফোর্নিয়ার কথা বলছি, ক্যালিফোর্নিয়া রাজ্যটা ফেরত এসেছে। এবং ক্যালিফোর্নিয়ার সংলগ্ন যেই দেশটি মেক্সিকো, ওদের বর্ডারিং কান্ট্রি, সে মেক্সিকো তো ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা আর আমরা তো বললাম যে আমাদের গভর্নমেন্ট, যেটা আমাদের গভর্নমেন্ট তো একটি যেটা বলা হয়েছে যে ইউনূস সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত ইউনূস ছিল। সরকারের শুধু না, শেখ হাসিনা 2020 সালে ইউনূস সরকার ছিলেন না। শেখ হাসিনার 2020 সাল থেকে আপনার এই হামের লাস্ট ক্যাম্পেইনটা হয়েছিল 2020 সালে। 2020 থেকে আপনার এটা আর হচ্ছে না, এই এমএমআর টিকা দেওয়া হচ্ছিল না বাংলাদেশে। 24 সালে হওয়ার কথা ছিল। জি। ফলে কোনো প্রকিউরমেন্ট ছিল না। আচ্ছা, ধরে নিয়েছে যে হাম তো পৃথিবীতে চলে গিয়েছে, আমার ধারণা। তো সেজন্য এটার আর দরকার নেই, কিন্তু এটা যে আবার ফেরত আসতে পারে, এটা যে ভয়াবহ হতে পারে, এটা হয়তো তখনকার অ্যাডমিনিস্ট্রেশন বা যারা মানে স্বাস্থ্য বিভাগে যারা ছিলেন তারা এটা ভাবেননি। এখন আমি যেটা রাজ্জাক সাহেব বললেন যে তারেক সাহেবের উদাহরণ দিলেন, যে উনি তার পিতা নিঃসন্দেহে প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক প্রাজ্ঞ প্রেসিডেন্ট ছিলেন, যে কটি বছর তিনি দায়িত্ব পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে চমৎকারভাবে মানে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। তিনি তারই সন্তান বেগম খালেদা জিয়ার 10 বছর শাসন ব্যবস্থা দেখেছেন। অর্থাৎ তিনি একটা রাজনৈতিক পরিবারে এবং রাষ্ট্র পরিচালনার আবহটা তিনি অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। ফাইন, আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করবো না, কিন্তু টেকনিক্যালিটিসটা যেটা উনি নিশ্চয়ই জানেন, বাট আমি আবার আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মতো ব্যবস্থায় ধরেন আগামীকালকে যদি আমি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব, আমার যেহেতু জনস্বাস্থ্য নিয়ে আমার পড়াশোনা আছে, আগামীকালকে যদি আমাকে আমার সরকার ট্রাম্প যদি আমাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি নিজে তো পারবো না। কেন পারবো না? আই ডোন্ট নো যে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাটা কোথায় কি আছে, টিকার অবস্থাটা কোথায় আছে, কত ডোজ আছে, কি আছে না আছে, কতগুলো হাসপাতালগুলোতে শিশুদের মানে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্র আছে কি নাই আমি জানি না তো বাস্তবে। সুতরাং একজন মন্ত্রী বা একজন নতুন সচিব গেলেই ক্যানট ডেলিভার। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যেটা হয়, প্রেসিডেন্ট যখন নির্বাচিত হয়ে যান, যখন সরকার গঠন করবেন, তার প্রায় 3 মাস আগে থেকে একটা ট্রানজিশন টিম কাজ করে। তিনি দায়িত্বভার গ্রহণ করবেন কিন্তু ধরেন আরো 3 মাস পরে, কিন্তু তার মনোনীত লোকেরা প্রতিটি ডিপার্টমেন্টে মানে মন্ত্রণালয়ে তার ডিপার্টমেন্টের লোকেরা কাজ করবে এবং তার মানে যেটাকে বলে টেক ওভার করে, বুঝে নেয়। যখন নতুন, অর্থাৎ তারা 3 মাস আগে থেকে সরকার পরিচালনার পুরো প্রস্তুতি তাদের হয়ে যায়, কারণ তারা সবকিছু জানেন। তার ট্রাম্প বা ওবামা বা ক্লিন্টন যেদিন দায়িত্বভার গ্রহণ করেন, তাদের খুঁজতে হয় না কোন ফাইলটা কোথায় কতগুলো টিকা আছে কি নাই, যুদ্ধাস্ত্রের কি অবস্থা, আমেরিকার সাথে একটা সমন্বয়ের না কিছু, তারা আপডেটেড হন। এবং নিয়ম হলো নতুন সরকারকে, যারা বিদায়ী সরকার থাকে ওই তার ট্রানজিশন টিমকে তার আপডেট করে রাখে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে, এইসব দেশগুলোতে আমি এটা আমাকে একটু শেষ করতে দিতে হবে, সেটা আপনাকে এখানে আপডেট করার কোনো সুযোগ নাই। দ্য মোমেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিম যেদিন দায়িত্বভার নেবে, তাদের প্রতিটি দিন তাদেরকে জানতে হবে কোথায় কি আছে না আছে। এটা একটা নতুন সরকার, যেটা 3 মাস হানিমুন পিরিয়ড না, আমি বলবো 3 মাস হচ্ছে বেসিক্যালি ওরিয়েন্টেশন পিরিয়ড। একটা গভর্নমেন্টকে ওরিয়েন্টেড হতে হলে তার 3-4 মাস, 3 মাসও যথেষ্ট, কিছুটা সময় দিতে হবে। সেটি আপনি আপনাকে বলি, আমি টক শোতে যেহেতু আমার উদ্দেশ্যের শাসন ব্যবস্থা সম্পর্ক আমার জানাশোনা পড়াশোনা আছে, সেজন্য আমি সবসময় বলতাম, এইবার যে রিয়াজ ভাই যখন আলী রিয়াজ সাহেব যখন সংস্কার কমিটি ছিলেন, আমি উনি তো আমেরিকায় ছিলেন, উনি তো এই সংস্কারটার কথা বলতে পারতেন যে ভবিষ্যতে বাংলাদেশেও নির্বাচনের পরে 3 মাস পরে দায়িত্ব নেবেন, অর্থাৎ মূল মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন হবে, দায়িত্ব নেবেন যথাসময়, তাহলে হয়তো সরকার আপডেটেড থাকতো। এই ব্যবস্থাটা আমাদের করা যেতে পারতো। গভর্নমেন্টের হানিমুন পিরিয়ড না, আমরা বলতে পারি ওরিয়েন্টেশন পিরিয়ড। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ
শামীম হাওলাদার। জি বলুন। আমি বরিশাল সদর থেকে বলছি। বলুন, আপনি শুনছি আমরা। আমার প্রশ্ন হলো রিপন স্যারের কাছে যে আমাদের এখানে যে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান ছিলেন, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, আওয়ামী লীগের আমলে যারা ছিলেন, তারপর ইউনুস স্যারের কাছেও যারা ছিলেন, এখনো ওনারাই আছেন। আমরা পরিষদের সার্টিফিকেট আনতে গেছি, তাতে ওনাদেরই সিল। ওই যে সেই আজ থেকে 15 বছর 20 বছর আর 18 বছর আগের যে সিল, ঠিক একই পরিষদের সিল। এবং আমার আশপাশে 3টে পরিষদে আমার দেখা মতে এখনো চেনা ওনারাই আছেন। এখন এটা স্যার কি এইভাবে থাকবে, না আপনাদের সাথে কোনো আলোচনা বা সমালোচনা? ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ফোন করেছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে তিনি কথা বলেছেন, এবং একই সাথে যদি আমি যুক্ত করে দিই, স্থানীয় সরকার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন নিয়ে কিন্তু আজকে সিএসসি বলেছে স্থানীয় সরকার নির্বাচন রক্তপাত এড়াতে আলোচনার আহ্বান জানিয়েছেন সিএসসি। একই সাথে আরেকটু যুক্ত করতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে আজকে সিএসসি বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন যে আমাদের আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আরও অনেক কিছু বলেছেন। তার সাথে যদি যুক্ত করে যে সিএসসি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির গালি নতুন নয়, মনক্ষুণ্ণ হয়নি, তিনি তাই বলেছেন। গালি কি আসলে নর্মালাইজ করছি আমরা? না, গালি তো এটাকে বলে যে নর্মাল, মানে কোভিডের টাইমে একটা নতুন শব্দ চালু হয়েছিল, নর্মাল অ্যান্ড নিউ নর্মাল। মানে কোভিডের মানে চাপ থাকছে, কিন্তু ওইটাই মেনে নেওয়াটাই হচ্ছে নিউ নর্মাল। তো এখন কত হচ্ছে আপনি যেটা বলছেন যে গালিটা না, এটা একেবারেই মানে নর্মালাইজ করার বিষয় নয়, রাজনীতির সংস্কৃতির বিষয় নয়। এগুলো অসভ্যতা এবং অভব্যতা স্ট্রেইট। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, যে কত দূর আমি বলতে পারি, কত দূর আমি বলতে পারি না। এবং সেটা কি বলে, নিজের খুব কাছের লোকদের অনেক বলা যায় না। কেন আপনি মানে বলবেন, কতটা কাল একটা আমাদের পলিটিক্স কি সেটা গ্রহণ করে, আমার ফ্যামিলি কি গ্রহণ করে। যেমন জামাতের আমি হিসেবে ওদের বলেছেন যে নারীদের ব্যাপারে একটা মন্তব্য করছেন যে নারীদের স্বাধীনতা বা কী বিষয় নিয়ে বলতে বলেছেন, এটা পশ্চিমা দৃষ্টিতে নয়, এটা আমাদের দেশীয় দৃষ্টিতে নারীদের বিষয়টা দেখতে হবে। মানে অর্থাৎ আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের বোধ হয় এরকম। যাই হোক, তো কত প্রতিটি বিষয় এইভাবে চিন্তা করতে হবে। যাই হোক, আমি যেটা আপনাকে বলছিলাম, আপনার দর্শকের উত্তরে বলতে চাই, সেটা হচ্ছে যে না, একটা হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাটা যদি আপনি জন্ম নিবন্ধন বলেন, আপনার মানে ওয়ারিশন সার্টিফিকেট বলেন, নানান কিছুর ব্যাপারে আমাদেরকে ইনিশিয়ালি স্থানীয় সরকারের কাছে, অর্থাৎ ওই মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হয়। চেয়ারম্যান আবার দেন না, তার আগে একটা মেম্বারের প্রত্যয়ন লাগে যে তিনি ওই এলাকার মানুষ কিনা, তার মানে বাবার কয়টা সন্তান, কয়জন বেঁচে আছে অথবা কি ইত্যাদি। প্রাইমারিলি ওই লোকাল ওয়ার্ডের যিনি মেম্বার থাকেন তার একটা প্রত্যয়ন লাগে, তারপরে চেয়ারম্যানশিপ সার্টিফিকেটটা দেন। 5ই আগস্টের পরে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে যারা বিনা নির্বাচনে জিতেছিলেন, ধানাই পানাই করে যারা জিতেছিলেন, এই সমস্ত লোকের অথবা শেখ হাসিনার শাসনের অন্যায় অপকর্মের সাথে যারা জড়িত হয়েছিলেন, তারা জনরোষের ভয়ে অনেকে পালিয়েছেন। তারপরে যে আপনি বলেন যে ওই যে নর্মাল এবং নিউ নর্মাল, আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশটা তো আসলে খুব মানে প্রতিশোধ পরায়ণ মানুষ নেই দেশের মানুষ। এটা ওবায়দুল কাদের বলতেন এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, আসলে কি তাই হয়েছে? হয়নি। খুবই সামান্য 2-4টা ম্যানিফেস্টেশন, তেমন কিছু হয়নি। তো ফলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকেই অথবা মেম্বাররা অনেকেই দায়িত্বে আছেন। এটাকে আমরা যেটা বলতে চাই যে স্থানীয় সরকারের শাসন ব্যবস্থাটা, অর্থাৎ মানে ফাংশনাল অবস্থাটা যাতে একেবারে ভেঙে না পড়ে, সেজন্য আমার মনে হয় স্থানীয় জনগণই এক ধরনের এটা মেনে নিয়েছেন। এখন নতুন সরকার আমলে যেটা বিষয়টা দাঁড়াবে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোটামুটি ডিউ, উপজেলা পরিষদটাও ডিউ, অনেক কিছু ডিউ। স্থানীয় সরকার নির্বাচন ভাবতে হবে, দ্রুতই আমাদের নির্বাচনের ব্যবস্থা করা উচিত, চিন্তা করা উচিত। এটা না থাকলে মানে মানুষ সত্যি সাফার করবে। তাদেরকে কম্প্রোমাইজ করা, তাদের সাথে মিলমিশ করা, সমঝোতা করার কোনো ব্যাপার নেই। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসতে চাই। আমরা যখন সংসদের কথা বলি, সংসদটা আসলে সরকার নিয়ে শুধু হয় না, বিরোধী দলও সেখানে থাকে। বিরোধী দলের ভূমিকাটা আপনার সংসদে কেমন দেখেছেন? হ্যাঁ, এতক্ষণ তো সরকারের কথা বললাম, সরকারের কথা আরো 2-একটা বইলে তারপরে বিরোধী দলে যাই। সরকার খুব পরিষ্কারভাবে বলতেছে লক্ষ লক্ষ কোটি টাকা নাকি ক্ষমার অযোগ্যভাবে চুরি হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন নাই।
আপনি বলেই তো পার পাবেন না, আপনাকে তো অ্যাকশনে যেতে হবে। সরকার বলছেন, তো সরকারের পক্ষে বহুজনই বলছে ইউনূস সরকার সাহেবের সময় মব কালচার শুরু হয়। এই সরকারের উপরে কি নিষেধাজ্ঞা আছে যে ইউনূস সাহেবের সময় যে মবগুলো হয়েছিল সেই আসামিদের ধরা যাবে না? উপরন্তু এই সরকার ক্ষমতা আসার পরও একজন পীর সাহেবের পিটায় মারছে, নানান জায়গায় মব হচ্ছে, মব চলমান। এখন আমি যে কথাটা আপনি বলবো, এখন বিরোধী দলের কথায় আসি। বিরোধী দলের মনে করছিলাম না জানি কি অনেক বুদ্ধিমান এবং একটা বড় দল পাইছে, 68টা সিট পাইছে, তারপরে মহিলা আসন আরও 8টা পেয়ে 76টা সিট হয়েছে। আমার ধারণা ছিল, আমরা শুনছি যে একদম রেজিমেন্টেড, অনেক লেখাপড়া জান, অনেক ইয়ে। কিন্তু আমি দেখলাম পার্লামেন্টে যাওয়ার পর আমার কাছে মনে হইলো যে তারা বোধহয় এটাকে খুব হাইয়েস্ট অর্জন হিসেবে নিয়ে নিছে, যে আমরা যে আসনগুলো পেয়েছি এইটা বোধহয় এই জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। কেন বলছি কথাটা? এবং ওনাদের বাড়ির উপরে এখন আমার বিরোধী দলের আমিরের বাড়িতে কিন্তু জাতীয় পতাকা 5 বছর উত্তোলিত থাকবে। এটা তার জন্য বিশাল বিজয়, আল্লাহ যদি চান। না, আমি নর্মাল নিয়মে বলছি, যদি চান। এবং এটা তারা তো বড় বিজয় দেখছে, যেমনিভাবে রিপন ভাইয়ের একটা বিজয় দেখছে। কোন বিজয় জানেন? রাষ্ট্রপতি যখন অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গেছে, তখন উনি জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক বলছেন। আমি কিন্তু তার ঘোষককে এই বিতর্ক করছি না, স্বাধীনতার ঘোষক বলাইতে পারছেন, এটা নিয়ে তারা খুব গর্ব নিজে স্বতঃস্ফূর্তই বলেছেন। বলুক, তো মুক্তিযোদ্ধা ছিলেন তো, না তো দেখেছেন, বলুক, বলে গর্ববোধ করছেন। কিন্তু উনি তো এটা বলার লোক না। বইতে আছে, এখনো লেখা আছে, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা থাকা সত্ত্বেও জিয়ার নামটা উনি পড়েছেন এবং ওনাদের কোনো একজন এমপি বলছেন এটা আমাদের বিরাট অর্জন। তো একইভাবে জামাত ভাবতেছে এটাও আমাদের অর্জন, আমার বাড়িতে 5 বছর পতাকা থাকবে। তা না হলে আপনি পার্লামেন্টে দাঁড়াইয়া আর কিছু না হোক, নাম্বার 1 জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে না, জুলাই সনদ একেবারে ঢাকা পড়ছে। 2, যখন বলা হইল সংসদের ভিতরে বসে নানান বাহানা হয়তো নির্বাচন নিয়ে, তাই স্বাক্ষর করেছি। কই, আমি জামাতের পক্ষ থেকে তো জোরালো প্রতিবাদ দেখি নাই। কিংবা প্রশ্নটা তো করতে পারতো যে মাননীয় স্পিকার, আপনি বলছেন গণভোট না হইলে না মানলে নির্বাচন দিতে, আপনারা জনগণের সাথে এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, এটা কি আপনারা ঠিক করেছেন কিনা, এই প্রশ্নটা করতে পারতো। আমার কাছে যে ব্যাপারগুলো ছিল, বিশেষ করে যদি জ্বালানি সংকটের কথা বলি, হামের কথা বলি, জিনিসপত্রের দামের কথা বলি, সেগুলো নিয়েও তো কথা বলার এবং দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দলের ভূমিকাটা কিন্তু ছিল। সেই ভূমিকা কেমন দেখেছেন? সেগুলা রেজ করতে পারতো। ইন এডিশন প্রবলেমটা আলটিমেটলি দেখার দায়িত্ব সরকারের। এমন যদি তো সরকার প্রবলেমটা জানেন না, তাহলে ভিন্ন কথা। এইগুলা প্রশ্ন করে হবে না। আমি এগুলো আপনি প্রশ্ন করবেন কেন? আমি আমার প্রবলেমটা জানি না, আপনি গল্প করলে হবে নাকি? আপনাকে স্মরণ করাই দিতে হবে এই প্রবলেম। আপনার পুরা সমস্ত চ্যানেলে যখন ইউনূস সাহেবকে গালি দেয় হামের জন্য, সরকার নীরব কেন? আপনি একটা স্টেটমেন্ট দেন, মামলা করেন, বাধাটা কোথায় আপনার? ইফ ইট ইজ এ ফ্যাক্ট, আপনি কথার কথা বলছি আমি, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে আপনার কাস্টডিতে নেন না কেন, নাম্বার 1। আর আপনি 3 মাস ছিলেন, হামের টিকা নিয়ে এত এখন আলাপ হবে কেন? হামের টিকা তখন মজুদ থাকার কথা। এনেছে তো, আচ্ছা এনেছে, চলুক, ইন এডিশন তার বিচার করেন। এটা কি তাহলে একটা কথা বলি আপনাকে, এটা কি আপনার পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগ, নাকি তার বিরুদ্ধে সত্যি সত্যি অভিযোগ, দ্যাট ইজ লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছেন? এটা রাষ্ট্র তামাশা না। যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন তাহলে তার বিচার করতে হবে, আর যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, স্টপ ইট। যেটা জামাতের ব্যাপারে আপনারা করেন, লিগ্যাল লেন্স দিয়ে দেখেন না পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন। লিগ্যাল লেন্স হলে আপনি জামাতের বিরুদ্ধে বিচার করবেন। কেউ কেউ টেলিভিশনে এসে বলে হ্যাঁ জামাতের জাতির উদ্দেশ্যে মাপ চাইতে হবে, মাপ চাইলে আমি মনে করি তারা জামাতের পক্ষে ব্রোকারি করে। তির্যকভাবে এসব বলতে হবে আমরা বিচার চাই, কারণ খুন এবং ধর্ষণ এই 2টা অপরাধের বিচার কোনোভাবে কম্প্রোমাইজ হয় না, আদালতও মাপ করতে পারে না। এখন আসেন, আজকে আমরা যে জায়গাটায় টাইম বার্ড হয় না, তামাদিও হয় না। হ্যাঁ, যে আপনার চ্যানেলে এসে বলবে যে জামাতকে মাপ চাইতে হবে, তখন আপনি প্রশ্নটা করবেন মাপ চাইতে হবে কেন? হত্যা এবং ধর্ষণ এই 2টা তো মাপ হয় না, আপনি বিচার চাইবেন। আমি আপনাকে বললাম আজকের থেকে, কারণ আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন আর 55 বছর যাবত আমরা সাফার করব। ইফ ইট ইজ ফ্রম পলিটিক্যাল লেন্স, স্টপ ইট। আর নয়তো লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন, বিচার চাইবেন প্রত্যেকের। আর সরকার যদি বিচার করতে না, 30 বছরে করতে পারেন নাই, শেখ হাসিনার 20 বছর, বেগম খালেদা জিয়ার 10 বছর বিচার করতে পারেন নাই। আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন বিচার করতে পারছেন না। রাষ্ট্র এটা তামাশা নয়। এইবার আসেন সরকারের
সরকারের কোনো প্রবলেম হবে না, যেহেতু জামাত গা ভাসায় দিছে আমি 5 বছর থাকবো, এনসিপি ভাবতেছে আমরা 6টা সিট পেয়েছি, কি সুন্দর একটা লাইফ, কারণ রাশেদ খান মেননরা এত বড় একটা দল করে জিন্দিগিতে একটা সিট পায় নাই, সে পাইছে। এইভাবে যদি করেন, আবার বিএনপি যদি মনে করে 2/3 মেজরিটি পেয়েছেন, 2/3 মেজরিটি মানে কিন্তু দুর্বল সরকার, কারণ সিদ্ধান্তের জন্য কারোর উপরে নির্ভর করতে হয় না, একক সিদ্ধান্ত সবসময় কারেক্ট হয় না, ভুল হয়। নাম্বার 1, ইন্টারনাল প্রবলেম হয়তো রাজনীতিক পাবেন, আপনাকে ইন্টারনাল ব্যাপার হয়তো আপনারা যদি গার্জিয়ান না থাকে ইউল কমিট লট অফ মিস্টেক্স। তো আপনি গার্জিয়ান নাই, কেন নাই 2/3 মেজরিটি আপনি পেয়েছেন, বাট আপনার প্রবলেম হবে কোথায়? এক্সটার্নাল প্রবলেম। এক্সটার্নাল প্রবলেম কোথায়? সংক্ষেপে যদি বলি 3-4টা দেশ নিয়ে, 5টা দেশ নিয়ে আপনাকে এই মুহূর্তে খেলতে হবে। তার ভিতরে আছে ভারত, চায়না, তুরস্ক, আমেরিকা, পাকিস্তান, এই সব দেশ নিয়ে খেলতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে ইউনূস সাহেবের সময় ভারত বৈরী ছিল, আমরা মনে করছি সরকার ক্ষমতা আসলে এই বৈরিতাটা কাটবে, এখন পর্যন্ত কাটে নাই, ভিসা সেই আগের মতোই আছে। তাহলে এখনও কি ইউনূস সাহেবের জায়গায় তাকে চিন্তা করা হচ্ছে? তা না হইলেও জায়গাটা শিথিল হইল না কেন? আর সর্বশেষ বলি, এই সরকারের যদি সত্যি সত্যি মজবুত হতে হয়, এবং কারণ মজবুত একটা দেশ যদি 100 ভাগ ইউনাইটেড থাকে সরকারের পক্ষে, রাষ্ট্রের জন্যে সবচেয়ে মজবুত সরকার। এখন আপনি যদি এই 300 এমপি আছে পার্লামেন্টে নির্বাচিত, এই 300 এমপি মানে 18 কোটি লোকের সমর্থন আপনি, আর এই সমর্থনটাকে কনফার্ম করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করেন। ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। আপনি আমি জনাব আবু হেনা রাজ্জাকী সাহেব অনেকগুলো কথা বলেছেন, সেই কথাগুলো যদি একটু ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে দর্শকদের মধ্যে একটু ভ্রান্তি হতে পারে। যেমন আমি বলতে চাই, উনি প্রথমেই বলেছেন, কাট করে উত্তর দেবো, হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে নির্বাচন আগে ডক্টর খলিল, যিনি এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন বিএনপি জামাত তারা বিষয়টা জানতো বা তারা অবহিত, চুক্তি বিএনপি কেন সেটা ফেলে দিল না, লাইক দ্যাট, নির্বাচনের কারণে, অর লাইক দ্যাট। আমি বলতে চাচ্ছি যে যে চুক্তিটি তারা করেছে ঠিক তার ইমিডিয়েট 3 দিন পরই দেশে নির্বাচন হয়েছে, 9 ফেব্রুয়ারি করা হয়েছে, রাইট। তো সুতরাং ওই সময়টিতে আমার খুব রিজেকশনের কোনো সুযোগ ছিল না, এটাও সত্য কথা। দ্বিতীয়ত মানে উনি অনেকগুলো কথা বলেছেন যে আমরা এটা মানিনি, ওটা মানিনি, ইত্যাদি ইত্যাদি, আমরা সোজা কথা মানে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি তাকে উদ্দেশ্য করে যেটা বলতে চাই, বিচার বিভাগ এখনও পরাধীন নয়, তবে বিচার বিভাগের জন্য আপনার সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা যে একটা আইন ছিল, সেই আইনটা আরও বেশি মডিফাই করে, যেটা আরও বেশি অ্যাকাউন্টেবল হতে পারে জুডিশিয়ারি, সেভাবে আমরা সেটা করতে যাচ্ছি। সিমিলারলি মানবাধিকার কমিশন, যেটা মেজর, যেটা মানবাধিকার কমিশন, ইয়েস, সারা পৃথিবীতে মানবাধিকার কমিশন কাজ করে। মানবাধিকার কমিশন, আমরা একটা স্ট্রং মানবাধিকার কমিশন মানে আপনার নখদন্তহীন একটা মানবাধিকার কমিশন আমরা করতে চাই না। সুতরাং আমরা একটা স্ট্রং হিউম্যান রাইটস কমিশন করব, সেটার জন্য আমাদের টিম, পার্লামেন্টের মেম্বার যারা, তারা সেটার জন্য কাজ করছেন ওই বিষয়গুলোতে। একইভাবে আপনার অন্যান্য মানে আপনার গুম কমিশন, মানে যেটা মেজর কনসার্ন, সেটার ব্যাপারেও আমাদের পার্টির ছেলেরা অনেক বেশি ভিকটিম হয়েছেন। সুতরাং গুম কমিশন এমনভাবে হবে যাতে ভবিষ্যতে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ঘটনা আর না ঘটে, অর্থাৎ সরকার তার প্রতিশ্রুতি থেকে কোনো এক চুলো সরে যায়নি। এখন আপনি আসেন, সেটা হচ্ছে যে আপনার মানে উনি মানে জুলাইয়ের কথা বলেছেন যে জুলাই থেকে সরে গেলে এটা মানুষ গ্রহণ করবে না, অথবা সরকার দুর্বল থাকবে। আমি ওনার সাথে একমত, কিন্তু আমি যেটা বলতে চাই, আমাদের সরকারকে মানুষ তো প্রায় আপনার 49% ভোট আমাদের দলকে দিয়েছে, আমাদের দলের পক্ষে। অন দ্য আদার হ্যান্ড আপনার 69%, প্রায় 70% মানুষ ভোট দিয়েছেন আপনার হ্যাঁ ভোটের জন্য। আমাদের নেতা তারেক রহমান জনগণকে হা ভোট দিতে বলেছেন। সুতরাং ওই হা ভোটের মধ্যে যেই 70% মানে 69-70% যেটাই হোক না কেন, এই যে ভোটটা, সেই ভোটের মধ্যে 50% ভোটটা আমাদেরই। আমরা তো এটা ডিজাউন করি না, কিন্তু এখন আমি আপনাকে শুধুমাত্র একটা কথা বলি, এই যে ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেখানে যেতেন, কথা বলতেন, আমরা সেখানে আমাদের যেটা নিয়ে কথা হচ্ছে সেটা একটু কয়েক সেকেন্ড আমি পড়ে শোনাবো। সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট নিয়ে। সেখানে প্রফেসর আলী রিয়াজ নিজের একটা ইন্টারভিউতে, প্রথম আলোতে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমি কি এটা পড়ে শুনতে যাতে বিভ্রান্তি না হয়। তিনি বলেছেন
সেটা হচ্ছে সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন দুটো কারণ ছিল। কোনো দল এই ধরনের বক্তব্য না থাকলে সনদ স্বাক্ষর করতে আপত্তি করেছিল, অন্যদিকে আমাদের বিবেচনা যে এতে করে নোট অফ ডিসেন্ট দিল যে কোনো দল তাদের অবস্থান বদল করতে পারবে। সেটা কি, এই নির্বাচনে যে রাজনৈতিক দল নির্বাচিত হবে তারা তাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী এটা সেটা প্রতিফলন করবে। আমাদের সময় একদম শেষ। আমি আমাদের দল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের দল কিন্তু এই কথাগুলো বলি আমি জনগণের কাছে গিয়েছি, সেটার জন্য জনগণ আমাকে 50% ভোট দিয়েছে। আমাদের দল যেটা বলেছে, যা কিছু আমরা ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি রিগার্ডিং মানে জুলাই চার্টার অক্ষরে অক্ষরে পালন করবেন সেটি বলা হয়েছে। আমাদের কিন্তু ওই জায়গা থেকে শিফট হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমি এখন কয়েকটা জবাব দিয়ে দেই, তাইলে হয়ে যাবে। 2 মিনিট আপনিও পাবেন। ঠিক আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, ওই অধ্যাদেশটা খুব পোক্ত কইরা আনবে। গুম কমিশন অধ্যাদেশ আরো পোক্ত কইরা আনবে, মানবিক কমিশন অধ্যাদেশ পোক্ত কইরা আনবে, কিন্তু এটা বাদ দিয়ে 2009-টা ফেরত আনছে। 2009-টা কে বানাইছে? শেখ হাসিনা। ওইটা পোক্ত। আর এই অজুহাতটা খোরা অজুহাত, কেন জানেন? 2/3 মেজরিটি আপনি আছে, আপনি এখন অধ্যাদেশগুলোকে আইন বানায় ফেলান, পরে অ্যামেন্ডমেন্ট করেন, বাধা কোথায়? কেন অন্যান্যগুলো নিয়ে বসাও হয়েছে, কিন্তু অন্যান্যগুলাই লাগলো না, এইগুলাই লাগলো কেন? এটা অনেক সেনসিটিভ কেন লাগলো? আমরা কিন্তু আপনি পরে তো সংশোধন করা যায় তো, 2/3 মেজরিটি। এইবার আরেকটা কথা বলছেন, আচ্ছা শেষ চ্যাপ্টার। এরপরে আছেন ওরিয়েন্টেশন। এক্সপেরিয়েন্স পলিটিক্যাল লিডার তারেক রহমান, আই স্যালুট হিম, যে পরিবারের সন্তান সে, তাকে ওরিয়েন্টেশনের জন্য সময় দিতে হবে, ইনফরমেশন জানতেই হবে, কারণ কিছুই জানতো না, কোথায় টিকে কোথায় কি। ইউনূস সরকার জানতো, তাই না? ইউনূস সরকার উপদেষ্টারা জানতো, যারা কোনো পলিটিক্যাল লোক না তারা সব জানতো। তাদের ওরিয়েন্টেশন দিতে হবে না, ওরিয়েন্টেশন দিতে হবে না অভিজ্ঞ লোকেরে। এই সমস্ত খোরা অজুহাত, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা খোরা অজুহাত। আমি সবশেষে বলতেছি, এই সরকারের মজবুত হওয়া দরকার। কেন মজবুত হওয়া দরকার? যে আমার দেশের এক্সটার্নাল প্রবলেমগুলো খুব ব্যাপক আকার ধারণ করতেছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য 300 এমপি ইউনাইটেড থাকবে। 300 এমপি ইউনাইটেড মানে 18 কোটি লোক ইউনাইটেড। আর 300 এমপি ইউনাইটেড হওয়ার শর্তই হইল জুলাই সনদ বাস্তবায়ন। যদি না করেন এরা ইউনাইটেড হবে না, গভর্নমেন্ট উইল বি ইন ট্রাবল উইথ দ্য এক্সটার্নাল ইস্যুস। সরকারের দায়িত্ব নেওয়ার 3 মাস পার হলো, এখন জনগণ আসলে বাস্তব ফলাফল দেখতে চায়। এবং আপনার কি মনে হয় এই সময়ের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাষ্ট্র সংস্কার, জন আস্থার জায়গায় যে সরকারকে নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী অগ্রগতি দেখাতে পেরেছে কিনা সরকারের মেয়াদ? আপনি যেটা বলেছেন, মাস হিসেবে তো 3 মাস হয়। তো আমরা যখন এই যে মানে দায়িত্বটা আমাদের দলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যেহেতু সরকার গঠন করেছেন, সেই সময় আমাদের সরকার বলা যেতে পারে। সরকারটা সবার, কিন্তু বিএনপির সংসদ সদস্যদের নেতৃত্বাধীন সরকার, এটা বলা যায়। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে যখন আমাদের দলের নির্বাচিত সংসদ সদস্য যখন সরকার গঠন করলেন, তারা ঠিক অপ্রত্যাশিতভাবে, এটা একটা বলা যেতে পারে যে আমাদের কাঁধের মধ্যে হঠাৎ করে একটা বলা নেই কন এরকম একটা মানে দুর্যোগ চেপে বসলো। দুর্যোগটা হচ্ছে মূলত আন্তর্জাতিক, যেটার মধ্যে আমাদের কোনো হাত ছিল না, কারোরই হাত নেই। অর্থাৎ আমি বলি ইসরায়েল এবং আপনার আমেরিকার যৌথ আক্রমণ ইরানের প্রতি, এবং সেটার অভিঘাত অনুযায়ী গোটা মধ্যপ্রাচ্যে আপনার অস্থিতিশীলতা, তেলের বাজার ভয়াবহ অস্থিতিশীল হয়ে ওঠা। এবং আমরা যেহেতু জ্বালানি তেল তো আমরা উৎপাদন করি না, আমাদের তো লার্জলি আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের নিত্য দিনের জীবনযাপন সব কিছুর মধ্যেই তো আমাদের তেলের উপর নির্ভর করতে হয়। এবং এটা ক্রয় করতে যে আমাদের প্রতিদিন মোর দেন 165 crores টাকার মতো স্পেন্ড করতে হয় প্রতিদিন। এবং শুধু তো এটা তো কেনার ব্যাপারটা পড়লো, তারপরে আদার সাইডগুলো উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার উপর চাপ পড়ছে, ইনফ্লেশনের রেটটা বাড়ছে। এটা তো আপনি ইচ্ছা করলেই তো আপনি মানে কমাতে পারছেন না, তাই না? তো এই ধরনের তো একটা মানে হঠাৎ করে একটা আচমকা ঝামেলার মধ্যে তো আমরা পড়েছি, এতে কোনো সন্দেহ নেই। আমাদের অর্থমন্ত্রী যেটা জাতির সামনে বলেছেন যে আমরা একটা যে বাজেট প্ল্যান হয় প্রতি বছর, একটা সরকার যে বাজেট দেয় প্রথা অনুযায়ী, তো সেই বাজেটের যে স্পেন্ডিং হওয়ার কথা, সেই স্পেন্ডিংয়ের মধ্যে প্রায় 40,000 crores টাকা, 40,000 কোটি টাকা, মনে করেন কথার কথা 10 লক্ষ কোটি টাকা বাজেট হওয়ার কথা ধরে নিচ্ছে, কথার কথা। এখান থেকে জাস্ট স্ট্রেইট ওয়ে 40,000 কোটি টাকা আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। অর্থাৎ এই পরিমাণ টাকাটা আপনি বাজেটে ইনক্লুড করতে পারবেন না।
তাহলে এটা একটা বড় বড় মাপের মানে কি বলে একটা ঝামেলা তো বটেই। তো আমরা আমাদের নির্বাচনে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, যেমন আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন স্নাতক পর্যায়ের মেয়েদের শিক্ষা, এটা আমাদের মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার একটা প্রতিশ্রুতি ছিল, অবৈতনিক করা যায়। রাইট। এখন বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্বাধীন সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এটা বাস্তবায়ন করতে চান। এখন এটা বাস্তবায়ন করতে চারটিখানি কথা না, তো অথচ এটা দরকার, আমাদের মেয়েদের শিক্ষিত করা দরকার। মেয়েদের শিক্ষা ব্যয় বহন করার জন্য অনেক বাবা মাই তো অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, তারপর মেয়েদের সংসারে চলে যেতে। কিন্তু একটি মেয়ে, নিম্ন আয়ের পরিবার একটি মেয়ে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার একটি মেয়ে যখন, বা তার গার্ডিয়ানরা যখন বুঝবে সরকারি যখন মেয়েটির লেখাপড়ার খরচ বহন করবে, তাহলে মেয়েটিকে লেখাপড়া করাবো না কেন, তাই না? তা আমরা তো জানি যে একজন মা শিক্ষিত হলে সেই সংসারটা, তাদের পরিবার, তাদের বাচ্চারা অনেক মানে মোরালি, আইডিয়ালি অনেক দিক থেকে তাদের উৎকর্ষতা বাড়বে। তো সেটার কথা, এবং এটাকে আপনার হিউম্যান ডেভেলপমেন্টের একটা পার্ট, যদি এটা এফেক্ট লং টার্ম, কিন্তু এটা অনেক বড় রেজাল্ট পেতে পারি আমরা। তো এটা একটা বড় দিক, এটা বর্তমান সরকারের জন্য একটা বড় দিক এবং একটা বড় চ্যালেঞ্জও বটে। আচ্ছা, তো অন্যদিকে আপনার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা যেটা বললেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নিঃসন্দেহে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে যেভাবে ব্ল্যাকমেল করতে চাইতো গ্রুপ অফ পিপল, এবং আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ইউনূস সরকারের বিরুদ্ধে তখনকার মুভটা করে একটা মানে রাষ্ট্রে সরকারের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরির একটা অ্যাটেম্প ছিল। যেমন কোনো একজন যেন বলছেন, এখন তো যমুনায় কোনো ঘেরাও দেখছি না। কত সত্য, আগে কথায় কথায় যমুনা ঘেরাও, কথায় যমুনা ঘেরাওর একটা ব্যাপার ছিল। তো আবার ইদানিং আপনি দেখতে পাবেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপনার বিভিন্ন মানে বিশেষ করে পার্টিকুলারলি কোনো মিডিয়া হাউসে তাদের নিজেদের প্রচার মাধ্যমগুলোতে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, এবং ঘুরে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এটা ওটা নানান কিছু বলে হাসু আপু ভালো ছিল, এরকম একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করছি। যেমন দেখবেন আজকেই বোধহয় আমি অনলাইনে দেখলাম কতগুলো হাম বিশেষজ্ঞ, হাম বিশেষজ্ঞরা আজকে একটা গোল টেবিল বৈঠকে বসেছিলেন ডেইলি স্টারের মধ্যে একটা কনফারেন্স রুমে। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, মানে ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট। যখন আমাদের শত শত শিশু যখন আপনার মানে স্বৈরাচারের পুলিশি পেটোয়া বাহিনীর হাতে নিহত হলো, আমাদের ছেলেদের উপর আন্দোলনরত ছেলেদের উপর হামলা হচ্ছিল, তখন এই হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন টাইপের যারা আছে, এরা নেচে গিয়ে নানাভাবে তারা মানে সরকারের সাথে সংহতি জানিয়েছে। সেই লোকগুলো হঠাৎ করে এখন আবার আজকে দেখলাম হাম বিশেষজ্ঞ হয়ে গিয়েছে, তারা একটা হাম নিয়ে কথাবার্তা বলছে। ওয়েল, আমি তো মানে যেটা আপনার দর্শকদের উদ্দেশ্যে আমাকে বলতে হয়, অনেকেরই মনে হতে পারে যে হামটা হঠাৎ করেই, ইয়েস 2020 সাল থেকে আমাদের বাচ্চাদেরকে যে MMR যেটা বলে মালস, মিজলস, রুবেলা, এটা অনেকে হয়তো জানেন না, এই 3টা টিকা ম্যান্ডেটরি। এটা আমেরিকাতে, আমার বাচ্চা তো আমেরিকাতে জন্ম নিয়েছে, ওখানেও সেখান থেকে দেওয়া শুরু, পরবর্তী ডোজগুলো বাংলাদেশে দিয়েছে সে বড় হওয়ার পরে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, খোদ আমেরিকাতে, আপনি বোধক খবরটা দেখেছেন, খোদ আমেরিকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, যে রোগটি একেবারেই সেরে যাওয়ার মতন অবস্থা ছিল, মানে চলে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই রোগটা আবার ঘুরে ফিরে বাংলাদেশে আসছে। মেক্সিকোতে তো এটাকে মানে আমেরিকান বর্ডারে মেক্সিকোতে ভয়াবহভাবে আপনার হামটা ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আমাদের দেশে আমার যেটা মনে হয়েছে, আমার জনস্বাস্থ্য নিয়ে কিছু পড়াশোনা আছে, তো যেটা দেখলাম যে আমাদের হাম ম্যানেজমেন্টে এখানে এটা সব কিছুই ক্লিনিক্যাল ডক্টরদের কাজ না, এটা পাবলিক হেলথের কাজ, জনস্বাস্থ্যের কাজ। এই হাম যেমন কোভিডের সময় রাজাকি ভাই, আপনি খেয়াল করে থাকবেন, কোভিডের সময় এক ধরনের স্বাস্থ্য সতর্কতা দেওয়া হতো, হাত ধোবেন, এটা করবেন, হাঁচি দেবেন না, এইভাবে হাঁচি দিতে হবে, মুখে মাস্ক পরতে হবে, নানান ধরনের একটা প্রিকশন টাইপের আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিতেন, মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দিতেন, একটা গাইডলাইন দিয়েছিলেন, হেলথের গাইডলাইন দিয়েছিলেন, এবং যার ফলে অনেকটাই আমরা যতটা মানে ভয়াবহ হওয়ার কথা তাতে কম্পারেটিভলি অনেক কম ক্ষতি হয়েছে, কম মানুষের প্রাণহানি হয়েছে এই দেশে। আচ্ছা, হামের ব্যাপারটাও তাই, হামটা যে ছড়িয়ে পড়ছে, এটা এইভাবে ছড়িয়ে না পড়লেও পারতো। আপনি দেখবেন প্রায়
নিউজে আপনি দেখবেন যে একটা বাবা বা মা বাচ্চা কোলে নিয়ে এক হাসপাতাল থেকে হাসপাতালে যাচ্ছে, ফলে হচ্ছে কি যেটা এখানে সিট পাচ্ছে না, অথবা এখানে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, অক্সিজেনের স্যাচুরেশন ব্যবস্থা নাই, ফলে তাকে আরেক জায়গায় ছুটতে হচ্ছে। এই ছোটাছুটি করতে যে আমি গতকালকে যখন ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর হামটা যে স্প্রেড করার যে ব্যাকগ্রাউন্ডটা আমি গতকালকে পড়ছিলাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে, তাতে করে যেটা দেখা গেলো শুধুই ছোটাছুটির কারণে, শুধুই মানে এক জায়গায় আরেক জায়গায় যাচ্ছেন, ওখান থেকে সংক্রমিত হচ্ছে, এবং হাম তো একটা সংক্রমিত জিনিস। তো ফলে এই যে এইভাবে ছোটাছুটি করা না, তাদেরকে কন্টেইন করা, যেমন একটি জায়গায় একটি গ্রামে বা একটা মহল্লাতে একজনের হাম যদি হয়ে থাকে, তাহলে ওই বাচ্চাকে তো চিকিৎসা দিতে হবে, তাকে আইসোলেট করে, এবং অন্যান্য ওই এলাকার সবাইকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা যদি না থেকে থাকে তাদেরকে আগে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, আমার কাছে মনে হচ্ছে, অ্যাটলিস্ট আমি নিজে মিডিয়ার লোক হওয়া সত্ত্বেও আমার কাছে মনে পড়েনি এটাকে খুব বেশি মানে পাবলিক মিডিয়াতে খুব বেশি ফোকাস করা হয়েছে। টেলিভিশনের প্রচার মাধ্যমগুলোতে যদি বলা হতো, স্বাস্থ্য বিভাগ যদি বলতো যে আপনি একটা জনস্বার্থে একটা প্রচার করুন, সবাই নিশ্চয়ই তারা করতেন। তাহলে সেই উদ্যোগটি নেওয়া উচিত আপনি মনে করছেন? একেবারে এখনই মানে করা উচিত, কিন্তু ইতিমধ্যে প্রায় আমাদের অনেকগুলো শিশু মানে মায়ের কোল ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন, অত্যন্ত দুঃখজনক। তো ফলে এটাও একটা কিন্তু আমাদের জন্য উচ্চ ঝামেলা, কারণ গত 2020 সাল থেকে আপনি MMR এর টিকাটা দিচ্ছেন না, এবং এখন সেটার মানে রিফ্লেকশনটা, সেটা আউটকামটা ব্রেকটা হচ্ছে কিন্তু নতুন সরকার আমলে একটা ব্রেকটা হলো এটা। এবং এটা কিন্তু যখন ছড়িয়ে পড়লো, ঘটনাটা ঘটে গেল, তখন তো আমরা জানলাম যে আমার টিকাই নেই, কথার কথা, তাই না?